ইরানের সাথে যুদ্ধে জড়িয়েছে ইসরায়েল, আমেরিকা, যার আঁচ লেগেছে গোটা মধ্যপ্রাচ্যে। যুদ্ধের প্রভাব পড়তে শুরু করেছে বিশ্ব অর্থনীতিতেও। উদ্বেগ, উৎকণ্ঠায় সবাই। একটাই প্রশ্ন, শেষ পর্যন্ত কোন দিকে যাবে সংঘাতের ফলাফল? দিনভর মধ্যপ্রাচ্য জুড়ে চলা সব খবর জানাতে আপনাদের সাথে আছি আমি ইসরাত মুক্তি। ষষ্ঠ দিনের মতো ইরানে আমেরিকা ইসরায়েলের যৌথ তাণ্ডব অব্যাহত রয়েছে। এই সংঘাতে ইরান জুড়ে বাড়ছে মৃত্যুর মিছিল। নিহত হয়েছেন অন্তত ১,২৩০ জন। এদিকে পাল্টা হামলা চালিয়েছে ইরানও। ৩ দেশে আমেরিকার ২০ সামরিক স্থাপনা সহ ইসরায়েলের একাধিক স্থানে হামলা চালিয়েছে তেহরান। সমুদ্রপথে নিশানা করা হচ্ছে পশ্চিমা জাহাজ। বৃহস্পতিবার ভোরে ইরান এবং ইসরায়েলের যৌথ হামলায় কেঁপে ওঠে তেহরানের একাধিক স্থাপনা। নিশানা করা হয় ইসলামিক প্রজাতন্ত্রের শাসকদের অবকাঠামো। ইরানের বিরুদ্ধে যুদ্ধে দূরপাল্লার মিসাইল ব্যবহার করেছে আমেরিকা। সেই সাথে ইরানের নিরাপত্তা বিভাগের বেশ কয়েকটি শাখার সদর দপ্তর গুঁড়িয়ে দেওয়ার দাবি করেছে ইসরায়েল। হামলা হয়েছে বিভিন্ন বেসামরিক স্থাপনাতেও। বৃহস্পতিবার তেহরানের পারান শহরের 2টি শিক্ষা প্রতিষ্ঠানে হামলা চালানো হয়। তেহরান অভিযোগ করেছে আমেরিকা এবং ইসরায়েল ইরান জুড়ে অন্তত 33টি বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে। ইরানের পাশাপাশি লেবাননে ইসরায়েলের হামলা অব্যাহত রয়েছে। লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহর শক্ত ঘাঁটিতে বৃহস্পতিবার ভোরে বিমান হামলা হয়। এতে অন্তত 3 জন নিহত হয়েছেন বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়। দেশটিতে মোট নিহত হয়েছেন 77 জন। সংঘাতের কারণে বাস্তুচ্যুত হয়েছেন 83,000-এর বেশি মানুষ। আমেরিকা এবং ইসরায়েলের হামলার জবাবে ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা আমেরিকান ঘাঁটিতে 19 বার হামলা করেছে তেহরান। বৃহস্পতিবার আইআরজিসি দাবি করেছে কুয়েত, বাহরাইন, আরব আমিরাতের 20টি আমেরিকান সামরিক ঘাঁটিতে আঘাত হেনেছে তারা, যাতে ব্যাপক ক্ষয়ক্ষতিও হয়েছে। আরব আমিরাত বলছে ইরানের ছোড়া একটি ড্রোন এবং 6টি ক্ষেপণাস্ত্র দেশটির ভেতরে পড়েছে। আবুধাবিতে একটি ড্রোন ভূপাতিত করার পর এর ধ্বংসাবশেষ নিচে পড়লে 6 জন আহত হন। কুয়েতে আমেরিকান সেনাবাহিনীর উপর আবারও হামলা চালিয়েছে ইরান। এবার ব্যবহার করা হয়েছে আত্মঘাতী ড্রোন। এছাড়াও ইসরায়েলের সেনাবাহিনী এবং ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে বৃহস্পতিবার ভোরে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে জেরুজালেমে শোনা গেছে বিস্ফোরণের শব্দ। ইরান জানিয়েছে তারা ইরাকের কুর্দিস্তানে কুর্দি বাহিনীর একটি সদর দপ্তরে 3টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এছাড়া হরমুজ প্রণালী অনেকটাই তাদের নিয়ন্ত্রণে রয়েছে। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। ইরানের রেভলিউশনারি গার্ডস আইআরজিসি দেশটির দক্ষিণ পশ্চিম সীমান্তের কাছে আমেরিকার একটি F-15E ফাইটার জেট ভূপাতিত করেছে। ইরানের বার্তা সংস্থা তাসনিম বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে। তবে এই খবর অস্বীকার করেছে আমেরিকার সামরিক বাহিনী। আইআরজিসির বরাত দিয়ে তাসনিম বলছে 2 আসনের ওই ফাইটার জেটটি ধ্বংস হয়ে গেছে। ঠিক কখন ওই ঘটনা ঘটে তা নিশ্চিত করেনি ইরানি বার্তা সংস্থা। আমেরিকার F-15E ধ্বংস করার ইরানের দাবিকে গুজব বলে এক্স বার্তায় উল্লেখ করেছে ইউএস সেন্ট্রাল কমান্ড। সবশেষ হামলার শিকার হয়েছে তুর্কি। ইরান থেকে ছোড়া ব্যালিস্টিক মিসাইল ভূপাতিত করার কথা জানিয়েছে নেটোর যুদ্ধজাহাজ। এই ঘটনার জেরে তেহরানকে হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তবে ইরানের দাবি এই হামলার সাথে তারা জড়িত নয়। শনিবার থেকে শুরু হওয়া ইরান সংঘাতে একে একে জড়ো হচ্ছে মধ্যপ্রাচ্যের দেশগুলো। অঞ্চলটিতে থাকা আমেরিকার ঘাঁটিগুলোকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে আইআরজিসি। বুধবার উত্তেজনার নতুন মোড় নেয়। মঙ্গলবার ইরান থেকে তুর্কিয়েতে ছোড়া ব্যালিস্টিক মিসাইল ভূপাতিতের দাবি করে নেটোর অন্তর্ভুক্ত আমেরিকার যুদ্ধজাহাজ। আঙ্কারার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় ইরাক ও সিরিয়ার আকাশসীমা পাড়ি দিয়ে তুর্কির উদ্দেশ্যে উড়ে যাচ্ছিল সেটি। ভূমধ্যসাগরে নেটোর যুদ্ধজাহাজ সেটি নিষ্ক্রিয় করে। এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি। তুর্কি জানায় নিজেদের ভূখণ্ড রক্ষায় পুরোপুরি সক্ষম তারা। যে কোনো বৈরী আচরণে জবাব দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে দেশটি।
প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান জানান, এই ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটে সে ব্যাপারে তেহরানকে সতর্ক করা হয়েছে। এই ঘটনায় আমরা সব ধরনের সতর্কতা নিচ্ছি। নেটো মিত্রদের সাথেও আলোচনা চলছে। একই ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটে সেই ব্যাপারেও সংশ্লিষ্টদের স্পষ্ট ভাষায় সতর্ক করা হয়েছে। কঠিন এই সময়ে সীমান্ত ও আকাশসীমা সুরক্ষায় সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়েছে। এই ঘটনায় ইরানের পররাষ্ট্রমন্ত্রীর কাছে প্রতিবাদ জানিয়েছেন তুর্কির পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। সংঘাত আরও বাড়বে এমন কোনো পদক্ষেপ না নেওয়ার আহ্বান জানান তিনি। এদিকে প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন, তুর্কি এতে হামলা গোটা নেটোকেই ইরানের বিরুদ্ধে যুদ্ধে টেনে আনতে পারে। সংস্থাটির আর্টিকেল 5-এ এক দেশের ওপর হামলাকে বাকি সব সদস্যের ওপর আক্রমণ হিসেবে ধরা হয়। এরই মধ্যে তুর্কির এই ঘটনায় নিন্দা জানিয়ে মিত্রদের পাশে থাকার বার্তা দিয়েছেন নেটোর মুখপাত্র। তুর্কির দক্ষিণে ইনসারলিক বিমান ঘাঁটি আমেরিকা ও নেটো মিত্রদের ঘাঁটি হিসেবে ব্যবহার হয়। 2014 সালে বিমান ঘাঁটিটি ব্যবহার করে আমেরিকার বাহিনী। এদিকে উত্তেজনার মধ্যেই তুর্কি একে লক্ষ্য করে ছোড়া মিসাইল নিজেদের নয় বলে জানিয়েছে ইরান। এক বিবৃতিতে ইরানের জেনারেল স্টাফ অব আর্মড ফোর্সেস জানিয়েছে, বন্ধুত্বপূর্ণ দেশগুলোর সার্বভৌমত্বকে সম্মান করে তারা। তুর্কির ভূখণ্ড লক্ষ্য করে কোনো ক্ষেপণাস্ত্র ছোড়া হয়নি বলেও দাবি তাদের। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। আমেরিকা, ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান যুদ্ধের মধ্যে আবারও ট্যাঙ্কারে বিস্ফোরণ। এবার কুয়েতের মোবারক আল কাবির বন্দরের কাছে একটি তেলের ট্যাঙ্কারে বিস্ফোরণ হয়েছে। বৃহস্পতিবার ব্রিটিশ মেরিটাইম সিকিউরিটি এজেন্সি এই তথ্য নিশ্চিত করেছে। এতে জাহাজ থেকে সমুদ্রে তেল ছড়িয়ে পড়ায় বড় ধরনের পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা করা হচ্ছে। ইরান ও আমেরিকার মধ্যে চলমান সংঘাত এখন ছড়িয়ে পড়েছে গভীর সমুদ্রেও। কুয়েত উপকূলে একটি তেলের ট্যাঙ্কারে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ব্রিটিশ মেরিটাইম সিকিউরিটি এজেন্সি জানিয়েছে, কুয়েতের মোবারক আল কাবির বন্দরের কাছে একটি তেলের ট্যাঙ্কারে প্রচণ্ড বিস্ফোরণ হয়। বিস্ফোরণের পরপরই একটি ছোট নৌকাকে দ্রুত এলাকা ছাড়তে দেখা গেছে বলে জানা যায়। ট্যাঙ্কারের ক্যাপ্টেনের বরাত দিয়ে সংস্থাটি জানায়, বুধবার দিবাগত রাতে বন্দরের কাছাকাছি নোঙর করে রাখা ট্যাঙ্কারটির বাম পাশে প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শোনা যায়। বিস্ফোরণের ফলে একটি কার্গো ট্যাঙ্ক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সমুদ্রের পানিতে তেল ছড়িয়ে পড়েছে বলে জানানো হয়। তবে জাহাজের সব নাবিক ও ক্রু নিরাপদ আছেন এবং কোনো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেনি। সংস্থাটি এই অঞ্চলে চলাচলকারী অন্যান্য জাহাজকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। তবে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক বিবৃতিতে দাবি করে, এই ঘটনাটি কুয়েতের জলসীমার বাইরে এবং মোবারক আল কাবির বন্দর থেকে অন্তত 60 কিলোমিটার দূরে হয়েছে। এদিকে বিস্ফোরণের পর ট্যাঙ্কার থেকে তেল ছড়িয়ে পড়েছে সমুদ্রে। এতে পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা করা হচ্ছে। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনায় জ্বালানি সরবরাহে বাধা অব্যাহত থাকলে বিশ্ববাজারে আরও বাড়তে পারে জ্বালানির দাম। ব্যারেল প্রতি পৌঁছাতে পারে প্রায় $150। এমন সতর্কবার্তা দিয়েছেন জ্বালানি বিষয়ক অর্থনীতিবিদ এবং ইউনিভার্সিটি অব হিউস্টনের প্রভাষক এড হির্স। ইসরায়েল ও আমেরিকার সাথে ইরানের সংঘাতের জেরে জ্বালানি সরবরাহে বাধা অব্যাহত থাকলে বিশ্ববাজারে আরও বাড়তে পারে জ্বালানির দাম। এমন সতর্কবার্তা দিয়েছেন জ্বালানি বিষয়ক অর্থনীতিবিদ এবং ইউনিভার্সিটি অব হিউস্টনের প্রভাষক এড হির্স। আল জাজিরাকে তিনি বলেন, হরমুজ প্রণালী দিয়ে যাওয়া তেলের অর্ধেক সরবরাহ বন্ধ হয়ে গেলে কিছু সময়ের জন্য তেলের দাম ব্যারেল প্রতি পৌঁছাতে পারে প্রায় $150। এরই মধ্যে মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাব দেখা গেছে এলএনজির বিশ্ববাজারে। প্রথম দিনেই দাম বেড়েছে 40% বেশি। সোমবার থেকে মঙ্গলবারের মধ্যে ইউরোপের বিভিন্ন দেশে প্রাকৃতিক গ্যাসের দামও প্রায় দ্বিগুণ হয়েছে। একই সাথে অস্বাভাবিক হারে বেড়েছে ডিজেলের দাম। বর্তমান পরিস্থিতিতে গ্যাস নির্ভর কিছু দেশ পেট্রোলিয়াম কেনার পরিমাণ বাড়িয়ে দিয়েছে, যা ভবিষ্যতের সরবরাহেও প্রভাব ফেলবে। এড হির্সের মতে এর প্রভাব পড়তে পারে আমেরিকার নিউ ইংল্যান্ড স্টেটগুলোতে। এমন পরিস্থিতি তৈরি হলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য অভ্যন্তরীণ রাজনীতিতে অবস্থা ধরে রাখা খুবই কঠিন হয়ে উঠতে পারে বলে মন্তব্য করেন তিনি। এদিকে ইরানে আমেরিকা ও ইসরায়েলের যৌথ হামলা শুরুর পর থেকেই বুধবার পর্যন্ত হরমুজ প্রণালীতে তেলবাহী ট্যাঙ্কার চলাচল প্রায় 90% কমেছে। এই তথ্য জানিয়েছে জ্বালানি বাজার পর্যবেক্ষণকারী আন্তর্জাতিক সংস্থা কেপলার।
বিশ্বের মোট অপরিশোধিত তেল সরবরাহের প্রায় 1/5 এই হরমুজ প্রণালী দিয়ে পরিবাহিত হয়। হামলা শুরুর পর থেকে এই গুরুত্বপূর্ণ জলপথটি পুরোপুরি বন্ধ করার দাবি জানান ইরানের সামরিক কর্মকর্তারা। তবে তেহরানের এই দাবি পুরোপুরি সত্য নয় বলে এক প্রতিবেদনে জানায় কেপলার। সংস্থাটি বলছে কিছু জাহাজ এখনও অত্যন্ত ঝুঁকি নিয়ে এই বিপজ্জনক পথ দিয়ে জ্বালানি সরবরাহ করছে। ইসরাত মুক্তি, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। ইরানে আমেরিকা ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযান 6ষ্ঠ দিনে গড়িয়েছে। তবে এই যুদ্ধ নিয়ে ওয়াশিংটনে রাজনৈতিক বিভক্তি দেখা দিয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধ করার ক্ষমতা সীমিত করতে আমেরিকার কংগ্রেসে যে প্রস্তাব আনা হয় শেষ পর্যন্ত তা দেশটির উচ্চ কক্ষ বা সেনেটে নাকচ হয়ে গেছে। কংগ্রেসের অনুমোদন ছাড়াই ইরানে হামলা চালিয়ে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সংবিধান লঙ্ঘন করেছেন কিনা সেই প্রশ্নে উত্তপ্ত দেশটির রাজনীতি। এর মধ্যেই স্থানীয় সময় বুধবার আমেরিকার সিনেটে ট্রাম্পের যুদ্ধ ক্ষমতা হ্রাসের একটি প্রস্তাব উত্থাপন করে ডেমোক্র্যাটরা। তাদের অভিযোগ, কোনো সুনির্দিষ্ট কারণ ছাড়াই আমেরিকাকে আরেকটি অন্তহীন যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছেন ট্রাম্প ও তার প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ। প্রস্তাবের পক্ষে ভোট দেওয়ার আগে সিনেটে ডেমোক্রেটিক পার্টির নেতা চাক শুমার প্রশ্ন তোলেন যে তারা কি মধ্যপ্রাচ্যের অন্তহীন যুদ্ধে ক্লান্ত আমেরিকান জনগণের পক্ষে দাঁড়াবেন নাকি আরেকটি যুদ্ধের দিকে ঠেলে দেয়া ডোনাল্ড ট্রাম্প ও পিট হেগসেথের পক্ষে দাঁড়াবেন। তারপরও ডেমোক্রেটদের আনা এই প্রস্তাব 53-47 ভোটে হেরে যায়। প্রস্তাবটি পাশ হলে কংগ্রেসের অনুমোদন ছাড়া ইরানে আমেরিকার যে কোনো সামরিক পদক্ষেপ বন্ধ হয়ে যেত। ডেমোক্র্যাটদের অভিযোগ, প্রেসিডেন্ট ট্রাম্প কংগ্রেসকে উপেক্ষা করছেন এবং এই যুদ্ধের পক্ষে এক এক সময় এক এক কারণ দেখাচ্ছেন। অধিকাংশ রিপাবলিকান সদস্যরা এই প্রস্তাব আটকে দিলেও আগামী সপ্তাহগুলোতে যুদ্ধের পরিধি বাড়লে তারা তাদের অবস্থান পরিবর্তন করতে পারেন বলে জানিয়েছেন। বৃহস্পতিবার এই প্রস্তাবের ওপর হাউস অফ রিপ্রেজেন্টেটিভসে ভোটাভুটি হওয়ার কথা রয়েছে। তবে দলীয় মেরুকরণের কারণে সেখানে এটি পাস হওয়া বেশ কঠিন হবে বলে ধারণা করা হচ্ছে। আমেরিকার প্রেসিডেন্টের আনুষ্ঠানিক যুদ্ধ ঘোষণা ছাড়াও সামরিক অভিযান চালানোর ব্যাপক ক্ষমতা রয়েছে। তবে যুদ্ধ শুরু হওয়ার 48 ঘন্টার মধ্যে কংগ্রেসকে জানাতে হয়। দেশটির সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও দাবি করেছেন ট্রাম্প প্রশাসন সেই নিয়ম মেনেই কাজ করছে। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। বিরল এক ঘটনার সাক্ষী হল আমেরিকার কংগ্রেস। বুধবার ক্যাপিটল হিলে ইরানে যুদ্ধের বিরুদ্ধে প্রতিবাদ করায় এক সেনার হাত ভেঙে দেওয়া হয়। গণমাধ্যম ও সামাজিক মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়েছে এই ঘটনা। ইরান যুদ্ধের বিরুদ্ধে প্রতিবাদ করায় আমেরিকার এক সেনার হাত ভেঙে দেওয়ার ঘটনায় এখন তোলপাড় চলছে। শারীরিক নির্যাতনের এই ঘটনায় ট্রাম্পের রিপাবলিকান দলের সেনেটর টিম শেহি জড়িত ছিলেন বলেও অভিযোগ উঠেছে। নির্যাতনের শিকার হওয়া ব্রায়ান ম্যাকগিনিস আমেরিকার সামরিক বাহিনীর অভিজ্ঞ মেরিন। গ্রিন পার্টির এই সদস্যের নর্থ ক্যারোলাইনার সেনেটর হিসেবে প্রতিদ্বন্দ্বিতারও কথা রয়েছে। সামাজিক মাধ্যমে সেনেটর আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সাথে ম্যাকগিনিসের ধস্তাধস্তির চিত্র উঠে এসেছে। নির্যাতনে হাত ভেঙে গেছে বলে জানান তিনি। You're not alone. Join us in demanding accountability for this betrayal. Free Palestine, free America. বুধবার সেনেটের আর্মড সার্ভিসেস সাব কমিটির শুনানিতে সামরিক বাহিনীর প্রস্তুতি সম্পর্কে ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে জানতে চাওয়া হয়। শুনানি শুরুর 30 মিনিট পরেই প্রতিবাদ শুরু করেন ম্যাকগিনিস। তিনি বলেন, আমেরিকা তার সন্তানদের ইসরায়েলের হয়ে যুদ্ধে পাঠাতে চায় না। ক্যাপিটল পুলিশ এ সময় সামরিক পোশাক পরা ম্যাকগিনিসকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। কিছুক্ষণ পরই রিপাবলিকান সেনেটর শেহি নিজের আসন ছেড়ে পুলিশের সাথে যোগ দেন। ধস্তাধস্তির এক পর্যায়ে দরজার মাঝে ম্যাকগিনিসের হাত আটকে যেতেও দেখা যায়। গ্রিন পার্টি জানিয়েছে ম্যাকগিনিসকে আটক করা হয়েছে। ক্যাপিটল পুলিশ উল্টো ম্যাকগিনিসের বিরুদ্ধে সহিংসতার অভিযোগ এনেছে। পুলিশ জানিয়েছে কংগ্রেস ভবনে বিক্ষোভের অনুমোদন নেই। ম্যাকগিনিসের আক্রমণে 3 পুলিশকে চিকিৎসা দেওয়ার দাবিও করা হচ্ছে। তবে ম্যাকগিনিসের সহকর্মী জানিয়েছেন এই সেনা কর্মকর্তা যুদ্ধ নিয়ে মিথ্যাচার আর মেনে নিতে পারছিলেন না। তিনি চাচ্ছিলেন এই যুদ্ধে অর্থ অনুদান বন্ধ হোক। ম্যাকগিনিস কাউকে আঘাত করেননি, তিনি চাচ্ছিলেন সবাই তাকে শুনুক। তা করতে গিয়ে উল্টো নিজের হাত ভেঙেছে এই সেনার।
মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। যুদ্ধে জড়ানোর আভাস এসেছে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির কাছ থেকে। এর আগে ইরানে আমেরিকা ইসরায়েলের হামলাকে আন্তর্জাতিক আইনের সাথে সামঞ্জস্যপূর্ণ নয় বলে জানান তিনি। তবে এখন এই যোগ দেওয়ার কথা উড়িয়ে দিচ্ছেন না এই নেতা। ইরানের বিরুদ্ধে যুদ্ধে যোগ দেওয়ার সম্ভাবনা আছে কিনা এই নিয়ে প্রশ্ন করা হয় কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নিকে। জবাবে এই নেতা বলেন, অংশগ্রহণের বিষয়টি কখনোই স্পষ্টভাবে উড়িয়ে দেওয়া যায় না, তবে প্রশ্নটিকে অনুমান নির্ভর বলেও জানান তিনি। বৃহস্পতিবার ক্যানবেরায় অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজের সাথে বৈঠক করেন কানাডার প্রধানমন্ত্রী। সেখানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, মিত্রদের পাশে থাকবে কানাডা। সব সময় দেশটির নাগরিকদের রক্ষা করা হবে বলেও জানান কার্নি। বিশ্ব এখন আরো অনিশ্চিত, আরো বিভক্ত। আমার মনে হয় বিশ্ব এখন উত্তেজনার নিরসন দেখতে চায়। ইরানকে সংঘাত আরো বাড়ার আগেই থামতে হবে। যুদ্ধে জড়ানোর বিষয়টি অনুমান নির্ভর একটি প্রশ্ন। এই সংঘাত আরো বড় হতে পারে এমন ইঙ্গিত দেখা যাচ্ছে। তাই কেউই আসলে সংঘাতে জড়ানোর বিষয়টি উড়িয়ে দিতে পারে না। আমরা আমাদের মিত্রদের পাশে দাঁড়াবো। ইরানের হামলার আগে ইসরায়েল বা আমেরিকা কোনো কিছু জানায়নি বলেও মন্তব্য করেন কার্নি। তিনি বলেন, কানাডাকে সংঘাতে অংশ নেওয়ার বিষয়েও এখনও কিছু বলা হয়নি। এর আগে দেশটির প্রধানমন্ত্রী জানিয়েছিলেন, জাতিসংঘ বা মিত্রদের সাথে কোনো ধরনের আলোচনা ছাড়াই লড়াই শুরু করেছে। ইরানে হামলা ও বেসামরিক নাগরিকদের হত্যার ঘটনার সমালোচনাও করেছিলেন তিনি। গত শনিবার থেকে শুরু হওয়া ইরান সংঘাতে পশ্চিমা শক্তিগুলোর জড়িয়ে পড়ার সংখ্যা ক্রমশ বাড়ছে। আগামী সপ্তাহে মধ্যপ্রাচ্যে যুদ্ধজাহাজ পাঠানোর কথা জানিয়েছে ব্রিটেন। অঞ্চলটিতে বিমানবাহী রণতরী মোতায়েন করছে ফ্রান্স। এর মধ্যেই মধ্যপ্রাচ্যে সামরিক শক্তি মোতায়েনের ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়াও। তবে এই নিয়ে বিস্তারিত কিছু জানাননি প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। ইরানে চালানো আমেরিকা ও ইসরায়েলের যৌথ অভিযানের জেরে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে চলছে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা। এ কারণে আরব আমিরাতে আকাশপথ পুরোপুরি বন্ধ থাকায় কার্যকরভাবে স্থগিত রয়েছে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর, যার ফলে প্রতি মিনিটে আনুমানিক $1 মিলিয়ন অর্থনৈতিক ক্ষতি গুনছে বিমানবন্দরটি। এমিরেটস এয়ারলাইন্সের কার্যক্রম, ট্রানজিট, যাত্রী, হোটেল, দোকানপাট, ট্যাক্সি ও পরিবহন সহ বিভিন্ন খাতের প্রভাব মিলিয়ে ক্ষতির পরিমাণ হিসেব করা হয়েছে। এই হিসেব অনুযায়ী পুরো একদিন বন্ধ থাকলে প্রায় $1.44 বিলিয়ন ক্ষতির সম্ভাবনা রয়েছে। ধারণা করা হচ্ছে মোট ক্ষতির পরিমাণ ইতিমধ্যেই $5 বিলিয়ন ছাড়িয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, কিছু ফ্লাইট সীমিতভাবে চালু থাকলেও পুরোপুরি স্বাভাবিক অবস্থা এখনো ফেরেনি। এমিরেটস সব নির্ধারিত ফ্লাইট আগামী 7 তারিখ রাত পর্যন্ত স্থগিত রেখেছে। শুধু কিছু দেশে ফেরত যাওয়ার বিশেষ ফ্লাইট চালু রয়েছে। ফ্লাইটের তথ্য নিশ্চিত না করা পর্যন্ত বিমানবন্দরে না যেতে যাত্রীদের পরামর্শ দিচ্ছে বিমানবন্দর কর্তৃপক্ষ। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে কয়েকদিন বন্ধ থাকার পর আজ থেকে সীমিত পরিসরে শুরু হয়েছে বিমান চলাচল। আকাশপথ আংশিক সচল হওয়ায় ভারত সহ বিভিন্ন দেশের আটকে পড়া যাত্রীদের ফেরাতে কাজ করছে এয়ারলাইন্সগুলো। দুবাই থেকে 130 জন যাত্রী নিয়ে ফ্লাই দুবাইয়ের একটি ফ্লাইট কলকাতায় অবতরণ করে। ভারতের স্পাইস জেট এয়ারলাইন্স, ফুজাইরা এবং দুবাই থেকে ভারতে 13টি বিশেষ উদ্ধারকারী ফ্লাইট পরিচালনা করছে। পাশাপাশি ইন্ডিগো দুবাই থেকে আহমেদাবাদ, চেন্নাই ও মুম্বাই রুটে 3টি ফ্লাইট এবং আকাশা এয়ার মুম্বাই, বেঙ্গালুরু থেকে জেদ্দা রুটে বিশেষ অপারেশন চালু রেখেছে। এদিকে মাস্কাট ও রিয়াদ হয়ে সীমিত পরিসরে ত্রাণ ও বিশেষ ফ্লাইট শুরু করেছে কাতার এয়ারওয়েজ। ইরানের বিরুদ্ধে নিজেদের ভূখণ্ডে কোনো প্রকার হুমকিকে প্রশ্রয় দেবে না ইরাক, জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শিয়া আল সুদানি। এক লিখিত বিবৃতিতে এই তথ্য জানিয়েছে ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয়। ইরানের সঙ্গে চলা সংঘাতের জেরে বুধবার ইরাকের প্রধানমন্ত্রী শিয়া আল সুদানির সঙ্গে ফোনালাপ করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। এরপরই বিবৃতি দিয়ে বাগদাদ জানায়, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি গভীর শোক ও সম্মান জানিয়েছে দেশটি। পররাষ্ট্রমন্ত্রী আরাকচিকে আশ্বস্ত করে প্রধানমন্ত্রী আল সুদানি বলেন, ইরাক তাদের দেশের সার্বভৌমত্ব রক্ষায় বদ্ধপরিকর। ইরাকের ভূখণ্ড বা সীমান্ত ব্যবহার করে ইরানের ওপর কোনো প্রকার হামলা বা হুমকির সুযোগ কাউকে দেওয়া হবে না।
ইরানের প্রতি দৃঢ় সমর্থন জানানোয় ইরাকের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান আব্বাস আরাকচি। ইরানে আমেরিকা ও ইসরায়েলের যৌথ হামলার নিন্দা জানিয়ে আল সুদানি বলেন, ইসরায়েল যে আগ্রাসী অভিযান শুরু করেছে তা সম্পূর্ণভাবে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং নীতি বহির্ভূত। আমেরিকা ও ইসরায়েলের হামলার পর থেকেই মধ্যপ্রাচ্যে প্রতিশোধমূলক ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে ইরান। বিশেষ করে ইরানের তৈরি শাহেদ ড্রোন দিয়ে একাধিক স্থানে হামলা চালানো হয়। এই ড্রোন দিয়েই ইউক্রেনে হামলা চালিয়ে আসছে রাশিয়া। 4 বছরের যুদ্ধে ইরানি শাহেদ ড্রোন রুখে দেওয়ার কৌশল রপ্ত করেছে ইউক্রেন। এবার তাই ইউক্রেনেরই শরণাপন্ন হয়েছে আমেরিকা ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ। রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ে ইউক্রেনের জন্য এক আতঙ্কের নাম ইরানের তৈরি শাহেদ ড্রোন। কিন্তু এই ড্রোন এখন আর শুধু ইউক্রেনেরই মাথা ব্যথা নয়, বরং তা পুরো মধ্যপ্রাচ্যের জন্য এক বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। আমেরিকা ও ইসরায়েলের হামলার জবাবে মধ্যপ্রাচ্যে আমেরিকার মিত্র দেশগুলোতে ড্রোন হামলা চালাচ্ছে ইরান। এর মধ্যে রয়েছে শাহেদ ড্রোনও। এই ড্রোন মোকাবিলায় এবার ইউক্রেনের শরণাপন্ন হয়েছে খোদ আমেরিকা ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ। বুধবার নিয়মিত ভিডিও বার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, শাহেদ ড্রোন মোকাবেলায় ইউক্রেনের সামরিক অভিজ্ঞতা ও কারিগরি সহায়তা পেতে কিয়েভের কাছে সাহায্য চেয়েছে ওয়াশিংটন এবং উপসাগরীয় দেশগুলো। 4 বছরের যুদ্ধে যে বাস্তব অভিজ্ঞতা অর্জন করেছে ইউক্রেন, সেই কৌশল রপ্ত করতে চাইছে মধ্যপ্রাচ্য ও আমেরিকা। জেলেনস্কি বলেন, ইউক্রেনের যেসব অংশীদাররা শাহেদ ড্রোনের হামলার শিকার হচ্ছে, তারা ইউক্রেনের কাছে সহায়তা ও বাস্তব অভিজ্ঞতা নেওয়ার অনুরোধ জানাচ্ছে। জেলেনস্কি দাবি করেন, ড্রোন ঠেকানোর বিষয়ে গত কয়েক দিনে আরব আমিরাত, কাতার, বাহরাইন, জর্ডান এবং কুয়েতের নেতারা তার সাথে যোগাযোগ করেন। আমেরিকার পক্ষ থেকেও এ ধরনের অনুরোধ করা হয়েছে বলে দাবি করেন জেলেনস্কি। ইউক্রেনের ইউরোপিয়ান অংশীদারদের সাথেও এ বিষয়ে সমন্বয় করা হচ্ছে বলে জানান তিনি। তবে এই সহায়তা ইউক্রেনের জন্য একটি কূটনৈতিক বিনিয়োগ হবে। জেলেনস্কি এর আগে জানিয়েছিলেন, যারা ইউক্রেনকে একটি ন্যায্য শান্তির পথে এগিয়ে নিতে সহায়তা করবে, শুধু তাদেরই সাহায্য করা হবে। মধ্যপ্রাচ্যের দেশগুলো যদি রাশিয়াকে যুদ্ধবিরতিতে রাজি করাতে পারে, তবেই ইউক্রেন তাদের দক্ষ ড্রোন অপারেটরদের সেসব দেশে পাঠাবে বলে শর্ত দেন জেলেনস্কি। এই সহায়তা ইউক্রেনের নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থাকে কোনোভাবেই দুর্বল করবে না বলেও জানান তিনি। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনির মৃত্যুতে 40 দিনের শোক পালন চলছে। যুদ্ধ পরিস্থিতির মধ্যেই শোকের আবহ তৈরি হয়েছে দেশ জুড়ে। তেহরানের ব্যস্ত সড়কের পাশের বহুতল ভবনের শোভা পাচ্ছে খামিনির বিশাল সব প্রতিকৃতি। দেয়ালে দেয়ালে আঁকা খামিনির বিশাল সব প্রতিকৃতি মনে করিয়ে দিচ্ছে তার দীর্ঘ শাসনের স্মৃতি। শহর জুড়ে প্রতিটি মোড়েই চোখে পড়ছে খামিনির ছবি। শোক জানিয়ে রাস্তার মোড়ে মোড়ে লাগানো হয়েছে পোস্টার। শহরের বিভিন্ন স্থানে তৈরি করা হয়েছে অস্থায়ী স্মৃতিসৌধ। সেখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন অনেকে। রাস্তার ওপরের ফুটব্রিজগুলোতেও টানানো হয়েছে খামিনির ছবি সংবলিত ব্যানার। ইরান যুদ্ধের মধ্যেই নতুন ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে নর্থ কোরিয়া। দেশটির পশ্চিমাঞ্চলীয় ন্যাম্পো শিপইয়ার্ডে এই পরীক্ষা চালানো হয়, যা পর্যবেক্ষণ করেন সর্বোচ্চ নেতা কিম জং উন। 5000 টনের নতুন একটি ডেস্ট্রয়ার থেকে এই ক্ষেপণাস্ত্রটি সাগরে ছোঁড়া হয়। নৌবাহিনীকে পারমাণবিক অস্ত্রে সজ্জিত করার কাজে সন্তোষজনক অগ্রগতি হচ্ছে জানিয়ে কিম আরও যুদ্ধজাহাজ নির্মাণের নির্দেশ দেন। তার দাবি, জলসীমার উপরে এবং নিচে দুই দিক থেকেই আক্রমণের সক্ষমতা দ্রুত বৃদ্ধি পাচ্ছে নর্থ কোরিয়ার। ইরানের ওপর আমেরিকা ও ইসরায়েলের যৌথ হামলার মধ্যেই নর্থ কোরিয়ার এই শক্তি প্রদর্শন বিশ্বজুড়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। কুয়েত প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তার স্বার্থে জরুরি প্রয়োজনে যোগাযোগের জন্য হটলাইন নাম্বার ও ইমেইল 24 ঘন্টা চালু আছে। এই বিষয়ে এক ভিডিও বার্তা দিয়েছেন কুয়েতে বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন। এই বিশেষ পরিস্থিতিতে কুয়েত প্রবাসী বাংলাদেশিদের জন্য কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাস কর্তৃক গৃহীত ব্যবস্থাগুলির মধ্যে উল্লেখযোগ্যগুলি হল, জরুরি প্রয়োজনে দূতাবাসে যোগাযোগের জন্য 3টি হটলাইন নম্বর 24 ঘন্টা চালু রাখা হয়েছে। এছাড়া কোনো তথ্য জানার জন্য অথবা যোগাযোগের জন্য একটি ইমেইল অ্যাড্রেসও চালু রাখা হয়েছে। দূতাবাস কর্তৃক নিয়মিত সকল প্রকার কনসুলার এবং অন্যান্য সেবা প্রদান চালু রাখা হয়েছে।
দূতাবাসের অফিসিয়াল ওয়েবসাইট এবং ভেরিফাইড ফেসবুক সহ অন্যান্য সোশ্যাল মিডিয়ায় আপনাদের জন্য প্রয়োজনীয় তথ্য এবং কুয়েত সরকারের বিভিন্ন নির্দেশনা নিয়মিত প্রকাশ করা হচ্ছে। গুজবে কান না দিয়ে কুয়েত সরকারের বিবৃতি ও নির্দেশনা মেনে চলুন। বিভিন্ন তথ্য ও নির্দেশনা জানার জন্য কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসের সরকারি ওয়েবসাইট এবং ভেরিফাইড ফেসবুক সহ দূতাবাসের অন্যান্য সোশ্যাল মিডিয়ায় প্রতিদিন চোখ রাখুন। কুয়েতের আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকুন, সর্বদা বাংলাদেশের মর্যাদা রক্ষা করুন। আরব আমিরাতে ইরানের হামলায় নিহত বাংলাদেশি সালেহ আহমদের মরদেহের অপেক্ষায় স্বজনরা। এর জন্য সরকারের সহায়তাও চেয়েছে তার পরিবার। প্রশাসন বলছে ফ্লাইট চলাচল শুরু না হওয়া পর্যন্ত মরদেহ দেশে আনার প্রক্রিয়া শুরু করা সম্ভব নয়। তবে সরকারের পক্ষ থেকে পরিবারটিকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। আমরা আব্বারে হারাইয়া অসহায় হয়ে গেছি। আল্লাহ কাছে এখন চাওয়া যে আমার আব্বারে আল্লাহ জান্নাতবাসী করুন। 10ম শ্রেণীর ছাত্র আব্দুল হামিদ। বাবার স্বপ্ন ছিল বাড়িতে বহুতল ভবন বানাবেন, ছেলেদের পড়াশোনা করিয়ে পাঠাবেন দেশের বাইরে। সেই স্বপ্নই রূপ নিয়েছে অশ্রুতে। আমার বাইরের স্বপ্ন আছে যে আমার বাইরে দেশে ফাটাইয়া আমার পড়াশোনা করাইয়া বাইরে দেশে ফাটাইতা। ওরা স্বপ্ন ছিল আব্বার, আর আব্বার স্বপ্ন ছিল যে বিল্ডিং একটা বানাইতা। শনিবার রাতে দুবাইয়ের আজমান শহরে ইরানের বোমা হামলায় নিহত হন হামিদের বাবা সালেহ আহমদ। সেদিন ছেলেকে পাঠানো শেষবারের ইফতারের ভিডিও চিত্রই যেন তাদের শেষ সম্বল। সুস্থ জায়গা আড়াইলিছে, যেটা আমরা কোনোদিন ফিরিয়ে পাইতাম না। সালেহ আহমদ 35 বছর ধরে দুবাই কর্মরত। গত বছর শেষবার দেশে এসেছিলেন। 4 মাস আগে আবার দুবাইয়ে ফিরে যান। জীবিকার তাগিদে ঘর ছেড়ে যাওয়া মানুষটি আর জীবিত ফিরবেন না তা কেউ ভাবেনি। তালাবাই তো ভালো মানুষ আসলা, তো অতি সত্তর মনে করো আইলে আমরা একটু ভালো হইতো। সরকারের মারফতে যদি লাস্ট কতদিন পরে আইব বা কিরকম আইব এটা তো বুঝতাম পারি না, বুঝতে কিছু হইতাম পারি না। দুবাইয়ের আজমান শহরে পানির ট্যাঙ্কার চালাতেন সালেহ। হামলার সময় তিনি পানি সরবরাহের জন্য গাড়ি নিয়ে পথে বের হয়েছিলেন। ওই শহরে তার 2 ছোট ভাই জাকির হোসেন ও বোরহান আহমদও থাকেন। তারাই সালেহ আহমদের মৃত্যুর খবর পরিবারকে জানায়। যত সকাল হোক তার বাবার লাশ যেন বাড়িতে আসে আর তারা সহযোগিতা করার একটা আশ্বাস দেওয়ার ওটাও আমরা দাবি। সালের 3 ছেলে ও 1 মেয়ে। তাদের এখন একমাত্র চাওয়া শেষবারের মতো দেখতে চান তাদের বাবাকে। আমার সরকারের কাছে ওটা দাবি, আমার আব্বার তাড়াতাড়ি লাশ যেন আমরা পাই। সামনে ঈদ আইসে, আমরা ঈদের আগে যেন আমার আব্বারে মাটিতে পারি। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছেন সরকারের পক্ষ থেকে পরিবারটিকে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে। উপজেলা প্রশাসন থেকে কেউ মৃত্যুবরণ করলে আমরা হয়তো কিছু আর্থিক অনুদান দিতে পারি, সেটা আমাদের তরফ থেকে আমরা দিব। এবং তার যে থ্যালাসেমিয়া আক্রান্ত সন্তান আছে তার জন্য সরকারি একটা সুবিধা পাওয়ার বিষয় আছে, আমরা সেটাও বলেছি যে এটা আবেদন করে আমরা এটা প্রসেস করে দেওয়ার ব্যবস্থা করব। তবে ফ্লাইট চলাচল শুরু না হওয়া পর্যন্ত সালেহ আহমেদের মরদেহ দেশে আনার প্রক্রিয়া শুরু করা যাচ্ছে না বলেও জানান এই কর্মকর্তা। ওয়ান ন্যাশনাল প্রেস। আজ এই পর্যন্তই। আগামীকাল একই সময় আবারও হাজির হব মধ্যপ্রাচ্যের সব খবর নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। সেই সাথে আন্তর্জাতিক অঙ্গনের সবশেষ আপডেট জানতে সাবস্ক্রাইব করুন চ্যানেল ওয়ানের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল।